হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের কোর্স এডুকেটর মলয় মণ্ডল। আমি ক্লাস 9-এ যে কোর্সটা শুরু করব ভেবেছি, আজ তার প্রথম দিন। তো আজকে আমরা পড়াবো পরিমাপ সম্পর্কে। ক্লাস 9-এর প্রথম অধ্যায় হচ্ছে পরিমাপ। তার আগে আমরা বলে দিই, এই পরিমাপ সম্পর্কে বলতে গিয়ে বিজ্ঞানী কেলভিনের একটা মন্তব্য মনে পড়ে যায়। বিজ্ঞানী কেলভিন বলেছিলেন যে প্রকৃত বিজ্ঞানের সূচনা তখন হবে যখন আমাদের বক্তব্য পরিমাপযোগ্য হবে এবং সংখ্যায় প্রকাশ করা যাবে। এই অর্থে জীববিদ্যা, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা সবই প্রকৃত বিজ্ঞান। তো বিজ্ঞানী কেলভিনের এই মন্তব্যকে সার করেই আমরা বুঝে নিই যে পরিমাপের প্রয়োজনীয়তা কী। দেখুন, পরিমাপ হচ্ছে আমাদের জীবনের সঙ্গে জড়িত এক ওতপ্রোতভাবে জড়িত একটি বিষয়। একে বাদ দিয়ে এগোনো যায় না। সঠিক ধারণা প্রয়োজন বিজ্ঞান জানার জন্য। তাহলে পরিমাপ আমরা কাদের করতে পারবো, পরিমাপ কেন করা হবে, পরিমাপ ব্যাপারটাই আসলে কি, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আমি যদি তোমাদেরকে বলি এই ছেলেটি সুন্দর, এই মেয়েটি সুন্দর, হ্যাঁ, তো তুমি এটা পরিমাপ করে দিতে পারবে? আমি যদি তোমাকে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করি যে এ ওর তুলনায় কতটা সুন্দর, এটা তুমি পরিমাপ করে দিতে পারবে না। তোমাদের বাড়িতে কেউ একটা বডি স্প্রে গায়ে দিচ্ছে, হ্যাঁ, অনেকে 2-3 দিন স্নান টান করে না, ওরা একটু বডি স্প্রে লাগিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়। তেমনি ধরো গায়ে দিচ্ছে, খুব সুন্দর একটা নাকে গন্ধ চলে এলো, তো তুমি দেখছো যে এইটা একটা বেশ ভালো একটা গন্ধ, কিন্তু এটা কতটা ভালো গন্ধ এটা তুমি বলে দিতে পারবে না। একইভাবে আমি একটা রবীন্দ্রসঙ্গীত গাইছি, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে। তো এই গানটি আমি গাইছি, এই গানটি আবার অন্য আরেকজন কেউ গাইতে পারে। এখন তুমি বলে দিলে যে আপনার থেকে ও এই গানটা ভালো গাইছে, কিন্তু কতটা ভালো গাইছে এটা কিন্তু তুমি বলতে পারবে না। তাহলে আমাদের দেখতে হবে যে কোন বিষয়গুলোকে পরিমাপ করা যায়, মানে ওইখানে একটা সংখ্যা দিয়ে পরিমাপের একটা বিষয় তোমাকে জানতে হবে। তাহলে আমি এইবারে একই দুটো মানুষের তুমি সুন্দর না অসুন্দর, এ কতটা সুন্দর না এ কতটা বিশ্রী, এটা পরিমাপ যখন তুমি করতে পারলে না, কিন্তু আমি যদি তোমাকে বলি এই দুটো মানুষ পাশাপাশি দাঁড়িয়ে আছে, একটা মানুষকে বেশি লম্বা লাগছে, একটা মানুষকে কম লম্বা লাগছে, তুমি বলে দিতে পারবে যে এই মানুষটি বেশি লম্বা বা এ ওর তুলনায় বেঁটে। এবং তোমাকে আমি যদি জিজ্ঞেস করি যে এ কতটা বেঁটে, তাহলেও তুমি বলে দিতে পারবে। আবার যদি জিজ্ঞাসা করি এই ব্যক্তিটি কতটা লম্বা, তাহলেও তুমি বলে দিতে পারবে। একইভাবে দুটো পাত্রে জল রেখে দিলাম, তাহলে তুমি একটা পাত্রে বলে দিলে যে এই পাত্রে বেশি জল আছে, এই পাত্রে কম জল আছে, কিন্তু কতটা বেশি জল আছে এইটা জানার জন্য তোমাকে পরিমাপের প্রয়োজন রয়েছে। সঠিক পরিমাপই পারে কোনো জিনিসকে সুষ্ঠুভাবে ব্যবহার করার একটা পথ দেখাতে। আর আমি যদি বলি যে তুমি এইখানে আমার সবজিতে লবণ কম হয়ে গেছে, তো তুমি লবণ নিয়ে এসো, নিয়ে তুমি এতটা লবণ এনে পুরো সবজিতে ঢেলে দিলে, তাহলে কি হলো যে তোমাকে বেশি পরিমাণ লবণও আনতে হলো ওইখান থেকে, কিন্তু অতটা লবণ আমার লাগবে না। অতটা লবণ যদি তুমি দিয়ে দাও সবজিতে, তাহলে সবজিটা নষ্ট হয়ে যাবে। তখন তোমার মা, কাকিমা এরা কি বলে যে এই সোনা তুই 1 চামচ লবণ নিয়ে আয়, হ্যাঁ, বা 1.5 চামচ এইটাতে ঘি দে। তাহলে এইগুলো হচ্ছে, এইগুলো কি না, এইগুলো ঘরে রান্না বান্নার কাজে এগুলো চামচ দিয়ে পরিমাপের ব্যাপারটা মানে প্রকাশ করি আমরা। তাহলে পরিমাপ প্রয়োজন সব জায়গাতে। পরিমাপ যদি আমরা জানি তাহলে যেটুকু প্রয়োজন আমরা সেটুকু জিনিসেই আনতে পারবো। তাহলে
পরিমাপের প্রয়োজনীয়তা সম্পর্কে তোমরা বুঝলে। এবার আমি যদি বলি আমার নাম হচ্ছে মলয়, এই তোমাকে যদি বলি বা কাউকে যদি বলি এই মলয়কে পরিমাপ করে দাও, তো তুমি মলয়কে পরিমাপ করে দিতে পারবে? মলয়কে পরিমাপ করা যাবে না। তুমি কি পরিমাপ করতে পারবে? মলয় কতটা লম্বা, মানে মলয়ের উচ্চতা কতটা, এটা তুমি পরিমাপ করে দিতে পারবে। এই মলয়কে একটু মোটা সোটা লাগছে দেখতে, তাহলে মলয় ভর কতটা আছে এটা তুমি পরিমাপ করে দিতে পারবে। আর মনে করো আমাকে দেখতে লাগছে যে আমি এইটুকু জায়গার মধ্যে আছি, এবার তুমি 2-3 বস্তা তুলো নিয়ে চলে এলে, হ্যাঁ, তুমি বলছো যে স্যার তুলোটা নিয়ে এসেছি, তো তুলোটাকে আপনার থেকেও বেশি লাগছে, তাহলে কিন্তু এটা অনেক হালকা, তাহলে এইখানে বুঝতে হবে যে এটা হালকা কেন, এ বেশি জায়গা দখল করে আছে অথচ হালকা, তার মানে হচ্ছে এর মধ্যে জড় পদার্থের পরিমাণ কম রয়েছে, আমার মধ্যে জড় পদার্থের পরিমাণ বেশি রয়েছে। অ্যাকচুয়ালি আমরা ফিজিক্সে সব কিছুকে জড় পদার্থের মতোই ট্রিট করি। অ্যাকচুয়ালি বেসিক্যালি ফিজিক্স ইজ দ্য স্টাডি অফ ম্যাটার অ্যান্ড এনার্জি অ্যান্ড হাউ দে ইন্টারেক্ট। পদার্থ ও শক্তির পড়াশোনা হচ্ছে পদার্থবিদ্যা, এবং কিভাবে পদার্থকে শক্তিতে রূপান্তর করা যায় বা শক্তি থেকে কিভাবে পদার্থে ফিরিয়ে আনা যায়, এগুলো আমরা ফিজিক্সে জানি। সব জায়গায় এটা পসিবল না। তোমাকে আমি এক টুকরো পদার্থ দিয়ে দিলাম, তুমি আমাকে ধরিয়ে দিলে নিন স্যার এটাকে পুরো শক্তিতে রূপান্তর করে দিন, এটা সম্ভব না। হ্যাঁ, আর কোথায় আমি তোমাকে দেখিয়ে দিতে পারবো যে এই জায়গায় শক্তি থেকে পদার্থ তৈরি হচ্ছে বা এই জায়গায় পদার্থ থেকে শক্তি তৈরি হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে এগুলো করবো, এখনও সব ক্ষেত্রে সব জায়গায় এটা করে দিবেন এই সকল চলবে না। আমরা অ্যাকচুয়ালি কি জানি না, নেচার যেগুলো অকুপাই করে রেখেছে বা ন্যাচারাল লস যেগুলো, সেগুলো আমরা খোঁজার চেষ্টা করি। এই নিউটন বলে দিল যে একে টোকা দিলে এটা এইভাবে চলবে, তার মানে এটা নিউটন তৈরি করে দেয়নি, এটা প্রকৃতিতে চলে এইভাবে। নিউটন আমাদেরকে একটা পরিমাপযোগ্য ধারণা দিল, যার জন্য আমরা এটাকে সূত্র আকারে প্রকাশ করলাম। তাহলে আমাদের দেখতে হবে যে পরিমাপযোগ্য বিষয় কি কি। তাহলে তুমি জড় পদার্থের পরিমাণ পরিমাপ করতে পারলে, এই বিষয়টাকে আমরা নাম দিলাম যে ভর। তাহলে আবার তুমি আমার উচ্চতা পরিমাপ করতে পারলে, এই বিষয়টির নাম দিলাম যে আমরা দৈর্ঘ্য পরিমাপ করছি। এমনভাবে আমি ধরো কোদাল নিয়ে মাটি কুঁড়ছি, তো তুমি দেখছো কিছুক্ষণ ধরে মাটি কুঁড়ছে, তাহলে আমি যদি একটা চলমান কিছু তৈরি করে দিই যেটা নির্দিষ্ট ক্ষণ পর পর টিক 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 করে চলবে, এইভাবে আমরা যদি একটা যন্ত্র বানিয়ে দিই ঘড়ি, তাহলে আমি বুঝতে পারবো যে এটা কতক্ষণ টিকটিক টিকটিক করলো আর আমি কতক্ষণে এটা কোদাল দিয়ে কুড়লাম। এবং এই ঘড়ি যদি আমি চালিয়ে রেখে দিই, দুজন ব্যক্তি যদি কাজ করে, কে কতক্ষণ কাজ করেছে সেটাও আমি বলে দিতে পারবো। তাহলে এই জিনিসগুলোকে আমরা পরিমাপ করতে পারছি, দৈর্ঘ্যকে পরিমাপ করতে পারছি, ভরকে পরিমাপ করতে পারছি, সময়কে পরিমাপ করতে পারছি, এবং আরও বিষয় রয়েছে যেগুলো আমরা পরিমাপ করতে পারি। তাহলে এই সকল পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয়, এগুলোকে রাশি বলে। তাহলে রাশির সঙ্গে আমরা পেয়ে গেলাম। এরপরে রাশি হচ্ছে এই যে ভৌত রাশি, এই কিছুগুলো রাশি পরিমাপ করার জন্য বা কিছুগুলো রাশি জানার জন্য আমার শুধুমাত্র তাদের মান নিলেই চলে। সেই সকল রাশিকে বলা হয় স্কেলার রাশি। আর কিছু রাশি পরিমাপ করার জন্য আমাদের তাদের মান ও দিক উভয়ই বলে দিতে হয়, সেই রাশিগুলোকে বলা হয় ভেক্টর রাশি। কেন এগুলো বলে দিতে হয় না, আমরা রাশির সংজ্ঞা ওইভাবে দিয়েছি, ওই রাশিটির সংজ্ঞা ওইভাবে দিয়েছি। এগুলো বলার পেছনে ওর সংজ্ঞাটা একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত, ওর সংজ্ঞা ওইভাবে দিয়েছি বলেই ওকে এভাবে আমাদের প্রকাশ করতে হচ্ছে। তাহলে এই স্কেলার রাশি আর ভেক্টর রাশি, এগুলো আমি বিশদে আরও বলবো। এখন স্কেলার রাশির যদি উদাহরণ বলা হয় যে দৈর্ঘ্য, ভর, সময়, দেখো এইগুলোর পরিমাপ করার জন্যে কোনো দিকের প্রয়োজন হয় না। দৈর্ঘ্যকে যদি তুমি পূর্ব থেকে পশ্চিমে পরিমাপ করো বা পশ্চিম থেকে পূর্বে পরিমাপ করো, বা যে জিনিসটার তুমি দৈর্ঘ্য পরিমাপ করছো সেটাকে অন্য দিকে একটু সরিয়ে রেখে দাও, তারপরে পরিমাপ করো এদিক থেকে ওদিকে বা ওদিক থেকে এদিকে, তার দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। একইভাবে সময় যদি পরিমাপ করো, তাহলে সময়টা এরও কোনো পরিবর্তন হবে না। এ কাজ করছে, এইখানে পরিমাপ করলে
হ্যাঁ, ও ওইখানে যদি কাজ করে ওইখানেও তুমি ঘড়ি নিয়ে গেলে, তো তারপরে তুমি ওইখানেও পরিমাপ করছো, হ্যাঁ, নিয়ে পরে বা দুজন এইখানে কাজ করছে, তুমি বলে দিতে পারলে যে কতটা বেশি কাজ করলো, অন্যখানে গিয়েও তুমি বলে দিতে পারবে যে ওইখানে পরিমাপ করলে কত, ওইখানেও তুমি বলে দিতে পারবে যে কতটা কাজ করলো, কতক্ষণ ধরে করলো, কে কতটা বেশি সময় ধরে করলো। আবার এটার জন্য কোনো দিকের প্রয়োজন হয় না, এটা তো সময়, এটা সবসময় বাড়তেই থাকে, ঠিক আছে, এটার জন্য কোনো দিকের প্রয়োজন হয় না। আর আবার ভর, এই ভর মাপার জন্য কোনো দিকের প্রয়োজন হয় না, তবে মাপার জন্য আমাদের কিছু যন্ত্রপাতি প্রয়োজন। ভর মাপার জন্য যেটাতে আমরা ভর মাপবো সেটাকে আমরা বলি সাধারণ তুলা যন্ত্র। একইভাবে যেটাতে আমরা দৈর্ঘ্য মাপবো সেটাকে আমরা বলি মেজারিং টেপ বা মাপনি ফিতে। একইভাবে যেটাকে সময় মাপবো সেই যন্ত্রটির নাম হচ্ছে ঘড়ি। এবং কিছু ভেক্টর রাশির উদাহরণ দিয়ে দিই। ভেক্টর রাশির উদাহরণ হচ্ছে সরণ, বেগ, ত্বরণ, বল, এইগুলো হচ্ছে ভেক্টর রাশি। সরণের সংজ্ঞা কী, বেগের সংজ্ঞা কী, এগুলো আমরা সব একে একে বলবো, তখন আরও বিশদ আইডিয়া পাওয়া যাবে এবং পুরো ডিটেল বলবো। এমন নয় যে সামান্য বলে দিলাম। সরণ কি সম্পূর্ণ বুঝিয়ে বলা হবে যে এই কোন ব্যাপারটা হচ্ছে সরণ, বা এর সংজ্ঞাটা এমনি দেওয়ার জন্যই ওই দিকটা আসছে, না কি ব্যাপার, কেন আমাদের দিকটা নিতে হচ্ছে, এই বিষয়গুলো আমরা বলবো। তো এই বিষয়গুলো বলতে গিয়ে যখন আমি ভিডিও বানাবো বলে ঠিক করলাম, আমার তো অনেক জায়গায় বন্ধু আছে, তো তেমনি একটা বিএচইউতে বন্ধু আছে, ওর নাম হচ্ছে কমল মাঝি। ওকে আমি পাঠিয়েছিলাম একটা ভিডিও বানিয়ে যে কমল, তোরা তো অনেক ভালো ভালো জায়গায় পড়ছিস, তো তোরা একটু ঠিক করে বলতো যে আমি ভিডিওটা স্লাইড দিয়ে বানাবো না বোর্ড ওয়ার্ক করে বানাবো। তো অনেক ভালো ভালো জায়গায় পড়ছে, আরও আইআইটি এই সকল ইনস্টিটিউটগুলোতেও পড়ছে, অনেক বন্ধু আছে, তো তাদের কাছেও আমি বিভিন্ন রিকমেন্ডেশন নিই। তো আমাকে বলল যে বোর্ডে ভিডিও বানা নিয়ে। আমি দেখলাম যে বোর্ডে ভিডিও বানাতে কেন বললো, সেই বিষয়ের কাছে কারণও জানতে চাইলাম। তো যে বিষয়গুলো উঠে এলো যে বোর্ডে পড়ানোর জন্য একটা দক্ষতা প্রয়োজন। মানে আমি যদি পাওয়ার পয়েন্ট দিয়ে ভিডিও চালাই, তাহলে আমি বাইরে থেকে ভয়েসটা পুট করে দেবো, সেটা আমি বই দেখে দেখে বা স্ক্রিপ্ট তৈরি করে ভয়েসটা পুট করে দিতে পারি। কিন্তু আমি বোর্ডে পড়ালে আমার একটা দক্ষতা থাকতে হবে যে 45 মিনিট 40 মিনিট যতক্ষণ আমি পড়াই, সেইটা উইদাউট বই তো এই সকল এমনি না দেখে আমাকে ওই জিনিসটি ছাত্রদের কাছে উপস্থাপনা করার একটা আমার মধ্যে ধৈর্য রাখতে হবে এবং আমার মধ্যে একটা সাহস থাকবে। এখন এটাতে কি হয় না, এটাতে মানুষের অলস ভাবও দূর হয়। আমি যদি একটা বোর্ডে পড়াই, যদি আমার কোথাও একটা মাটির ঘট আঁকার প্রয়োজন হয়, তাহলে আমি বোর্ডে পড়াচ্ছি মানে আমার সেই দক্ষতাটা থাকতে হবে যে আমি ঘট আঁকতে পারি। এখন আমি কম্পিউটার দিয়ে পড়িয়ে দিলে ওই ঘরটা আমি ওইভাবে বানিয়ে এটা বুঝিয়ে দিতে পারি, তাহলে এখানে আমার একটা দক্ষতার ঘাটতিও চলে আসে যে আমাকে ওইটা করতে হচ্ছে না। এইভাবে দীর্ঘদিন না করার ফলে একটা বিরূপ প্রভাবও পড়তে পারে। তো বোর্ড ওয়ার্কটা বেশ ভালো, তা আমি চেষ্টা করছি যে বোর্ড ওয়ার্ক এবং আধুনিক দিনে সামান্য কিছু জায়গায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ইউজ করে এই কোর্সটা করানোর চেষ্টা করছি। তো কোর্সের সাথে তোমরা লেগে থাকো, সম্পূর্ণ কোর্স দেখো। আমি তোমাদের পুরো নবম শ্রেণীর এই ভৌতবিজ্ঞান বইটি পড়িয়ে দেব। হ্যাঁ, ওইটার নাম হচ্ছে বিজ্ঞান ও প্রকৃতি, বা অন্য অন্য লেখক আরও অন্য অন্য নাম দিয়েছে। আশা করি সম্পূর্ণ ধারণা তৈরি হলে তোমরা ক্লাসে সহজেই এই সকল বিষয়গুলি আরও যখন অন্য মাস্টারদের কাছে পড়বে, তো এই বিষয়গুলি আরও ক্লিয়ার হবে এবং পরীক্ষা হলে সমস্ত কিছু লিখতে পারবে। এই আশা রেখে বা এই আশা তোমাদেরকে আমি রাখতে বলছি আমার উপর যে আমি এটা করাতে পারবো। এই আশা রেখে তোমরা চলো আমার সাথে। তারপরে দেখো পরীক্ষার হল এটা কোনো ভয়ের বিষয় হয়ে দাঁড়াবে না। এটা অনায়াসেই এই টুকটাক করে পরীক্ষা দিয়ে লিখে ফুর্তি মনে হেসে খেলে একদম বেরিয়ে আসবে। আর তখন তোমরাও গাইবে, ওই রবীন্দ্রসঙ্গীত গাইবে আসবার সময়। ভালো লাগলে তবেই তবেই তোমার মধ্য থেকে ভালো গান বেরোবে। আর যদি কোথাও দুঃখ পেয়ে যাও, তখন দুঃখের গান বেরোবে। তো চাও সব সময় ভালো করে তৈরি হতে। যা পড়বো ভালো পড়বো, ভদ্র লোকের কাছে পড়বো, ভালো জিনিস পড়বো। এতে কি হয় না, সুন্দর পরিবেশ তৈরি হয়, সুন্দর সমাজ তৈরি হয়, সুন্দর মানুষ তৈরি হয় এবং মানুষের ভেতরে যে মনুষ্যত্ব আছে
তার একটা সুন্দর বহিঃপ্রকাশ হয়। ধন্যবাদ।